ফেরদৌস এবং লামিয়া দম্পতির 2 সন্তান। ফেরদৌস একটা প্রাইভেট কোম্পানিতে জব করছেন, প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়। লামিয়া একটা ব্যাংকে জব করতেন, 2 মাস হলো তিনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। তিনি বলছেন সংসার নিয়ে প্রচণ্ড হিমশিম খাচ্ছেন। তাদের প্রথম সন্তান সাদমান। সাদমানের বয়স 8 বছর। সাদমান একটু জড়সড় হয়ে থাকে, মানুষের সাথে মিশতে চায় না, পড়াশোনায় মনোযোগ কম, আর প্রায় সময়ই সে অসুস্থ থাকে। তাদের দ্বিতীয় সন্তান প্রিয়ম। প্রিয়মের বয়স 3 বছর। সে কথা কম বলে, আবার তার বয়স অনুযায়ী সে অ্যাক্টিভ না। তো লামিয়া বলছেন এই অবস্থায় কিভাবে তিনি প্যারেন্টিং করবেন, আর এই যে দীর্ঘমেয়াদী একটা প্রসেস প্যারেন্টিংয়ের, এখানে কিভাবে তিনি তার টার্গেটটা ঠিক রাখবেন। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া জামাল সঞ্জিদা, পজিটিভ প্যারেন্টিং কোচ। এই যে ঘটনাটি আমরা শুনলাম, ফেরদৌস এবং লামিয়া দম্পতি জানতে চেয়েছেন এই ইমব্যালেন্স অবস্থায় কিভাবে তারা প্যারেন্টিংটা শুরু করবেন। আসলে বিষয়টি খুব সহজ, কিছু বিষয়ের দিকে খেয়াল করলেই সমস্যার সমাধান করা সম্ভব। এক্ষেত্রে 1 নম্বর যে বিষয়টি আমরা বলতে পারি, সমস্যাগুলো চিহ্নিত করা। 2, করণীয় পদক্ষেপ ঠিক করা। 3, ভালো দিকগুলো খুঁজে বের করতে হবে এবং সেখানে এনকারেজ করতে হবে। তো আমরা দেখছিলাম ঘটনাতে এখানে কিছু সমস্যা ছিল। সমস্যাগুলো কী ছিল? সাদমান একটু জড়সড় হয়ে থাকে, মানুষের সাথে মিশতে পারে না এবং সে পড়াশোনায় কম মনোযোগী। এর পাশাপাশি সে বেশিরভাগ সময় অসুস্থ থাকে। আর কি সমস্যা ছিল? প্রিয়মের সমস্যা ছিল সে কথা কম বলে, বয়স অনুযায়ী অ্যাক্টিভ না। এই তো গেল সমস্যাগুলো ফাইন্ড আউট করা। আমরা জেনে গেলাম যে কি সমস্যা আছে। এখন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাদমানের এই যে জড়সড় হয়ে থাকা, মানুষের সাথে মিশতে না পারা, এই দুটো বিষয় প্রায় কাছাকাছি। এক্ষেত্রে একটু বেশি কথা বলা, সাদমানের সঙ্গে একটু বেশি কথা বলা, যেখানে মানুষের সাথে বেশি কথা বলার সুযোগ থাকে অথবা কথা শোনার সুযোগ থাকে, এরকম পরিবেশে তাকে নিয়ে যাওয়া, তাকে পার্কে নিয়ে যাওয়া, মানুষের সঙ্গে মেশার সুযোগ করে দেয়া, তাকে নিয়ে বাজারে যাওয়া, নট সুপার শপে কিন্তু কথা বলার সুযোগটা কম থাকে, আবার সে দোকানে যেতে পারে। এভাবে যেখানে মানুষের সঙ্গে বেশি কথা বলার সুযোগ থাকবে, এরকম পরিস্থিতিতে তাকে ফেলতে হবে। এরপর তাকে বন্ধু বানানোর জন্য টার্গেট দিতে হবে। আসলে যারা একটু জড়সড় থাকে তাদের বন্ধু থাকে না, আবার অনেকের যাও থাকে 2-1 জন, খুব ক্লোজ থাকে না। তো তাকে টার্গেট দিতে হবে সে যেন 2-1 জন বন্ধু বানাতে পারে। আর সবসময় খেয়াল করতে হবে সে চোখের দিকে তাকিয়ে কথা বলছে কি না। এটা খুব গুরুত্বপূর্ণ। চোখে চোখ রেখে কথা বলতে হবে। এটা কথা বলার সময় সচেতনভাবে খেয়াল করতে হবে। এই যে প্রথম যে সমস্যাটি আমরা দেখলাম যে সাদমান জড়সড় হয়ে থাকে, মানুষের সঙ্গে কথা বলে না, সেক্ষেত্রে বাসায় তার পরিবেশটা যেন নির্মল থাকে, সে যেন উচ্ছলভাবে খেলাধুলা করার একটা পরিবেশ পায়, সে তার মতো কিছু কাজ যেন করতে পারে। আসলে যতক্ষণ পর্যন্ত ধ্বংসাত্মক কিছু না হবে, ক্ষতিকর কিছু না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে একটা ফ্রিডম দিতে হবে। তাহলে কিন্তু এই সমস্যাটা আশা করা যায় অনেকখানি সমাধান হয়ে যাবে। দ্বিতীয় যে সমস্যাটি ছিল, পড়াশোনায় মনোযোগ কম। এক্ষেত্রে সাধারণত 2টো পদক্ষেপ নিলেই, এই 8 বছর বয়সী বাচ্চাদের কথা আমরা বলছি, এরকম বাচ্চাদের এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। প্রথম বিষয়টা হলো সে যা পড়ছে তা হয়তো সে বুঝে পড়ছে না, ঠিক বুঝতে পারছে না সে কি পড়ছে, আর না বুঝে পড়ার কারণে তার রিড আউট করতে সময় বেশি লাগছে। যাও সে মুখস্থ করতে পারে, সেটা বেশি সময় ধরে মনে রাখতে পারে না, কারণ সে বুঝে পড়ছে না। তাকে যদি একটু বিষয়টা বুঝিয়ে দেয়া যায়, টপিকটা আগে ভালো করে বুঝিয়ে দিয়ে দেন পড়তে দেয়া যায়, তখন কিন্তু সে এটা খুব সহজেই আত্মস্থ করতে পারে এবং দীর্ঘ সময় এটাকে মনে রাখতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো তার পছন্দের বিষয় এবং অপছন্দের বিষয়কে আলাদা করতে হবে। এমন হতে পারে হয়তো কারো ম্যাথ, বাংলা এই 2টো বিষয় অপছন্দের, বাকি বিষয়গুলো মোটামুটি সে পছন্দ করে, পড়তে চায়। ম্যাথ করানোর ক্ষেত্রে বা বাংলা পড়ানোর ক্ষেত্রে তাকে একটু বুঝিয়ে বলা, একটু ইন্টারেস্টিংভাবে, একটু মজা করে, একটু ফান করে যদি তাকে পড়ানো যায়, তাহলে তার মনোযোগটা অনেকখানি বেড়ে যায় এবং ধীরে ধীরে তার পড়াশোনার প্রতি মনোযোগটা বাড়তে থাকে। এখন আসি আমরা পরবর্তী সমস্যা ছিল সে প্রায়ই অসুস্থ হয়ে যায় বা অসুস্থ বোধ করে। তো এই ক্ষেত্রে প্রথম যে পদক্ষেপটি সেটি হলো একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেখানে তার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিছু পদক্ষেপ আছে, আর যদি কোনো সমস্যা থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যা করণীয় তা করতে হবে। এখন যেখানে সমস্যা নাই সেক্ষেত্রে প্রথম খেয়াল করতে হবে
পরিবারে বা স্কুলে অথবা যেখানে সে যাচ্ছে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছে, কোথাও তার ডিসকমফোর্ট আছে কি না, সে অস্বস্তিতে আছে কি না, বা সেই পরিবেশটার সাথে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না, এমন কোনো পরিস্থিতি আছে কি না। আমরা দেখেছি অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক বা কোনো সহপাঠীর সঙ্গে মনোমালিন্য হলে বা আন্ডারস্ট্যান্ডিং না হলে অনেক সময় সেটা তাদের মনের উপর একটা বিশাল প্রভাব পড়ে এবং তারা অনেক সময় বাসায় এই বিষয়গুলো শেয়ার করে না। এই মনের যন্ত্রণাটাই একসময় শারীরিক অসুস্থতা হিসেবে প্রকাশ পায়। সে স্কুলে যেতে চায় না, তার কিছু ভালো লাগে না, শরীরটা ম্যাজমেজ করে, স্কুলে যাওয়ার সময় হলেই তার ক্লান্তি, তার ভালো না লাগা, এই বিষয়গুলো চলে আসে। তাই ফাইন্ড আউট করতে হবে যে কোথাও সে অস্বস্তিতে আছে কি না, ডিসকমফোর্ট ফিল করছে কি না। এই বিষয়গুলো ফাইন্ড আউট করা গেলে সেখানে একটু তাকে সহযোগিতা করতে হবে, বিষয়টা যেন সে সর্ট আউট করতে পারে, সেখানে যেন একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। তাহলে আশা করা যায় তার এই যে ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়া, খারাপ লাগা, এই বিষয়গুলো কমে আসবে। এখন আসি প্রিয়মের সমস্যাগুলো। তার কি সমস্যা ছিল? সে কথা কম বলে এবং বয়স অনুযায়ী অ্যাক্টিভ না। এক্ষেত্রে প্রিয়মের সঙ্গে কথা বলতে হবে বেশি, এবং কথা বলার সময় জেস্চার বা এক্সপ্রেশন আমরা যেটাকে বলে থাকি, এটার প্রকাশটা থাকতে হবে। অর্থাৎ যখন আনন্দের কথা, আনন্দের বহিঃপ্রকাশ, তাকে জড়িয়ে ধরতে হবে, একটু হাসি দিয়ে কাছে যেতে হবে। অর্থাৎ এই যে এক্সপ্রেশন, আপনাদের এক্সপ্রেশন দেখেই কিন্তু সে কথা বলে ফেলতে চাইবে, তার মতামতটা সে প্রকাশ করতে চাইবে। খুশিতে সে খুশি হবে, আর রাগের বিষয় বা দুঃখের বিষয়, কষ্টের বিষয় থাকলে এক্সপ্রেশন দেখে সেই রকম এক্সপ্রেশন সে দিবে। এক্ষেত্রে এই ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এক্সপ্রেশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং তাকে টাচ করে আদর করতে হবে, তার গায়ে স্পর্শ করে জড়িয়ে ধরে মমতাটা দিতে হবে। আর কথা বলার সময় বাবা মা অবশ্যই খেয়াল করবেন, সন্তানের চোখের দিকে তাকিয়ে তিনি কথা বলবেন, সন্তানকে উদ্বুদ্ধ করবেন যেন বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলে। এসব ক্ষেত্রে আমরা দেখেছি যে সন্তানেরা একটু কথা কম বলে বা একটু মাথাটা নিচু করে রাখে, সামনের দিকে তাকিয়ে কথা বলে না, এই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু এই ছোট্ট কিছু পদক্ষেপ গ্রহণ করলেই বাচ্চাদের এই কথা বলার অস্পষ্টতা বা জড়সড় ভাবটা অনেকখানি কেটে যায়। আর অ্যাক্টিভ যে বিষয়টা বলছি, যেহেতু সাদমান এবং প্রিয়ম তারা দু ভাই একটা পরিবারে আছে, তো তারা একসঙ্গে খেলাধুলা করবে, তাদেরকে একসঙ্গে খেলাধুলা করতে দিতে হবে, অ্যাক্টিভিটি বেস কাজ দিতে হবে। তাহলেই কিন্তু তাদের মধ্যে এই যে অ্যাক্টিভ কম বা জড়সড় হয়ে থাকা, এই বিষয়গুলো কারো মধ্যেই থাকবে না, সাদমানের মধ্যেও থাকবে না, প্রিয়মের মধ্যেও থাকবে না। এরপর থার্ড যে স্টেপটা ছিল, গুড কোয়ালিটি খুঁজে বের করতে হবে। অর্থাৎ সন্তানের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কী আছে বা ভালো কী দিকটা আছে, এই দিকটাকে অ্যাপ্রিসিয়েশন দিতে হবে। অ্যাপ্রিসিয়েশন দিয়ে বা উৎসাহ দিয়ে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর আমরা আসি পরের যে স্টেপটা ছিল, যে দীর্ঘমেয়াদী এই টার্গেট বা লক্ষ্যটার সঙ্গে কিভাবে নিজেকে একাত্ম রাখব। সেক্ষেত্রে আমরা বলতে চাই, আগে নিজের জীবনের লক্ষ্যটাকে ঠিক করতে হবে। এই যে পরিবার, পারিবারিক অবস্থা, আগামী 25 থেকে 30 বছর পরে আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চান, সেটার একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, একটা মন ছবি, একটা টার্গেট তৈরি করে ফেলতে হবে। আর আসলে যখন টার্গেটটা বা লক্ষ্যটা খুব দৃঢ় থাকে, চাওয়াটা খুব ব্যাকুল থাকে, আকুতিটা খুব থাকে, সেক্ষেত্রে কিন্তু রুটিন করে ফেলাটা সহজ হয়। আর তখন রুটিন ব্রেক করাটা খুব কষ্টের, খুব কঠিন হয়। ভেতর থেকেই একটা শক্তি, যেটাকে আমরা ইনার পাওয়ার বা ইন্সপিরেশন অথবা আমরা বলতে পারি আশাবাদ, এই আশাবাদই কিন্তু তখন রুটিনটা মেনটেন করতে ভেতর থেকে একটা উৎসাহ দেয়। তখন কোনো নিয়ম বা কষ্টকে আর কষ্ট মনে হয় না। এই যে প্রত্যেকটি স্টেপ, লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি স্টেপই হয়ে যায় তখন ছোট ছোট আনন্দের উৎস। আর এই কাজটির সঙ্গে যদি একটু ভাবনাটা ঠিক করে ফেলা যায় যে স্রষ্টার সন্তুষ্টির জন্য এই কাজটি করছি, তাহলে শক্তিটা বহুগুণ বেড়ে যায়। এখন এই যে দীর্ঘমেয়াদী একটা টার্গেট, এই টার্গেটের সঙ্গে নিজেকে একাত্ম রাখতে চাই, ছোট্ট দুটি পদক্ষেপ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলেই এই টার্গেটের সঙ্গে একাত্ম থাকাটা খুব সহজ। প্রথম বিষয়টি হলো, লক্ষ্য, স্বপ্ন বা মন ছবি যাই বলি না কেন, তাকে খণ্ড খণ্ড করে ভাগ করে ফেলতে হবে এবং ছোট ছোট টার্গেট ফিক্স করতে হবে এই চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য। সেটা কেমন? ছোট্ট একটা উদাহরণ দিই। ধরুন, আপনার সন্তানের সঙ্গে আপনি কথা বলেছেন, বড় হয়ে সে ইঞ্জিনিয়ার হতে চায়। ঠিক আছে, আপনিও ডিসাইড করলেন যে ও যেহেতু চাচ্ছে ইঞ্জিনিয়ার হতে, তাকে আমি সহযোগিতা করব। একটা বিশাল স্বপ্ন, টার্গেটটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে হবে, অনেক সময়ের ব্যাপার, সময়টাকে ভাগ করে ফেলতে হবে।
প্রথম টার্গেট হলো এসএসসিতে তাকে একটা ভালো রেজাল্ট করতে হবে। আর যেহেতু সে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে খুব ভালো করতে হবে, সর্বোচ্চ নাম্বার পেতে হবে। তো সেভাবে তাকে উৎসাহ দেন যে তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তোমাকে এই 3টা সাবজেক্টে দক্ষ হতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। হয়ে গেল, সে এসএসসি পর্যন্ত এই টার্গেটটা নিয়ে থাকলো। এসএসসি শেষ হলে এইচএসসিতে আবারও এসে আপনি তাকে মনে করিয়ে দেন আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য আবারও আমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ভালো করতে হবে, সর্বোচ্চ নাম্বার পেতে হবে। এবং পাশাপাশি একটু সহজ করে দেওয়ার জন্য, যেহেতু বায়োলজিটা তার তেমন লাগছে না, সেটাকে আপনি স্কিপ করতে পারেন, সেখানে ড্রয়িং বা আর্ট অন্য কোনো সাবজেক্ট আপনি দিয়ে দিতে পারেন, তার জন্য একটু সহজ হবে। গেল এইচএসসিতে সে ভালো রেজাল্ট করলো। এরপর লক্ষ্যটা হলো সে অ্যাডমিশনের জন্য ফাইট করবে। 4 থেকে 5 মাস সময় হয়তো সে পাবে। সেখানে আবারও তাকে নতুনভাবে একটা লক্ষ্য সেট করে দেন, একটা রুটিন করে দেন যে এই রুটিন অনুযায়ী তুমি এভাবে এভাবে করলে ইনশাআল্লাহ আশা করা যায় যে অ্যাডমিশনে তুমি ভালো করবে। এই যে ছোট ছোট খণ্ড খণ্ড আকারে যখন আমরা লক্ষ্যগুলোকে ভাগ ভাগ করে ফেলি, খণ্ড করে ফেলি, তখন টার্গেটটা অ্যাচিভ করাটা আমাদের জন্য খুব সহজ হয় এবং সন্তানের জন্যও কিন্তু সেটা বোঝা হয় না। ফাইনালি দেখবেন সে তার স্বপ্নের পথে পৌঁছে গিয়েছে। এভাবেই মন ছবি বা লক্ষ্যটাকে খণ্ডে খণ্ডে ভাগ করে পূর্ণাঙ্গ লক্ষ্যটাকে অর্জন করতে হবে। 2, নিজেকে ফিট রাখা। এটা কেন? এই যে পরিবার এবং সন্তান, তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা যেরকম ভাবি বা যে পথটা চিন্তা করি, পথটা অত স্মুথ নাও হতে পারে, বিভিন্ন প্রতিকূলতা থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। এই প্রতিকূলতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য, ইনস্ট্যান্ট নতুন ডিসিশন নিতে পারার জন্য নিজের ফিটনেসটা খুব গুরুত্বপূর্ণ। টোটালি ফিট থাকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কিছু বিষয় আমরা ফলো করতে পারি: মেডিটেশন, যোগা, দমচর্চা। পাশাপাশি সময় মতো পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়মিত জ্ঞান চর্চা, কোরআন, হাদিস, সমসাময়িক কিছু বই বা বর্তমান বিশ্ব সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এবং আরেকটি বিষয় হলো সেবামূলক কাজ বা সৎসঙ্গে একাত্ম থাকা। এই সবগুলো বিষয়ের সমন্বয়ে একজন মানুষের স্পিরিট থাকে, অর্থাৎ সে সচল থাকে। আর সন্তানেরা যখন এ ধরনের জীবনযাপনে বাবা মাকে দেখে, তখন তারাও অভ্যস্ত হয় এ ধরনের জীবনযাপনে এবং তাদের জীবনটাতেও একটা গতি থাকে, একটা স্পিরিট থাকে। মূল বিষয়টা হলো নিজের জীবনটাকে গুছাতে পারলেই সন্তানের জীবনটা গোছানো সহজ হয়। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম, এ বিষয়ে আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারবেন। সবাই ভালো থাকুন, নিয়মিত মেডিটেশন করুন। সবার পরিবার হোক আলোকিত পরিবার। আসসালামু আলাইকুম।